এক নাম্বার ভর, 2 নাম্বার জায়গা দখল, 3 নাম্বার বল প্রয়োগে বাধা সৃষ্টি। বল প্রয়োগে বাধা সৃষ্টি। বাধা সৃষ্টি। 4 নাম্বার হলো জড়তা দেখতে হবে। কি দেখতে হবে? জড়তা দেখতে হবে। জড়তা। জড়তা তাহলে 4টা বৈশিষ্ট্য একটু মাথায় রাখবো আমরা। পদার্থ হচ্ছে, পদার্থের 4টা বৈশিষ্ট্য দেখতে হবে। ভর দেখতে হবে, জায়গা দখল করতে হবে, আর বল প্রয়োগে বাধা সৃষ্টি করতে হবে, আর একটা হচ্ছে জড়তা দেখতে হবে। কি দেখতে হবে? জড়তা। এখন এখানে কিন্তু আমরা 3টা বিষয় সম্পর্কে মোটামুটি সবাই ভালো বুঝি, যেমন ভর বুঝি, জায়গা দখল বুঝি, বল প্রয়োগে বাধা সৃষ্টি এটা বুঝি, কিন্তু জড়তাটা বুঝি না। কি বুঝি না? জড়তা। এখন প্রশ্ন হলো জড়তাটা কি? প্রশ্ন কিন্তু আস্তে আস্তে আগাবে। জড়তাটা কি? জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় থাকবে সেই অবস্থায় থাকার প্রবণতা। তাহলে যে অবস্থায় বলতে স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল হইলে গতিশীল। তার মানে জড়তা কাকে বলে? কোনো বস্তু স্থির, স্থির বস্তু স্থির, আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা তাকে বলে জড়তা। তাহলে আমরা বুঝলাম পদার্থ কি। প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে পদার্থ বিজ্ঞান হলো বিজ্ঞানের সেই মৌলিক শাখা যা পদার্থ, যা কি পদার্থ, যা কি নিয়ে আলোচনা করবে? পদার্থ নিয়ে। তাহলে পদার্থ আমরা বুঝলাম পদার্থর ভর থাকবে, জায়গা দখল করবে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে। আর জড়তা হচ্ছে সেই বস্তু যা স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা সেইটা হচ্ছে জড়তা। তার মানে সহজ কথায় জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলে? জড়তা বলে। ওকে, ক্লিয়ার না? তাহলে তারপর হচ্ছে শক্তি। তারপর কি? শক্তি। এখন শক্তি কাকে বলে? শক্তি তো আমরা বুঝি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কিন্তু কোনো পদার্থ না। শক্তি কোনো পদার্থ না। যেমন আলো একটা শক্তি। আলো কি কোনো পদার্থ? আমরা এটা মাপতে পারি। তাহলে পদার্থ হইতে গেলে 4টা বৈশিষ্ট্য তো লাগবে। আলোকে মাপা যায়? যায় না। আলো কি জায়গা দখল করে? করে না। বল প্রয়োগে কি বাধা সৃষ্টি করে? আলো করে না। এর কি জড়তা আছে? নাই। তার মানে 4টা বৈশিষ্ট্যের একটাও মানে না। একটাও মানে না। যদি জড়তা মানে মানবে, কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য মানবে না। আর পদার্থ হইতে গেলে 4টা বৈশিষ্ট্যই মানতে হবে। 4টা বৈশিষ্ট্যই মানতে হবে। তাহলে পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক তাহলে পদার্থ এবং শক্তির মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক থাকে, কি থাকবে? পারস্পরিক সম্পর্ক থাকবে। সম্পর্ক তো আমরা বুঝি। যেমন আমরা যদি বলি কয়লা একটা পদার্থ, এই কয়লার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। যখন আমরা কয়লাকে দহন করি বা পোড়াই, হ্যাঁ, কয়লাটা পুড়ে কি হয়? কয়লা। কয়লা মানে কি? কার্বন। তাহলে কার্বন পুড়ে কি হয়? অক্সিজেনের উপস্থিতিতে পড়ে, তাহলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। কিন্তু সাথে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাপ। তাহলে আমরা বুঝলাম এখানে তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে পদার্থ এবং শক্তির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। কি রয়েছে? সম্পর্ক। রূপান্তর নিয়ে আলোচনা করে। পদার্থের রূপান্তর হয়, হয় না? যেমন এটা গাছ ছিল, আমরা যে ব্রেঞ্চের মধ্যে বসে আছি, ব্রেঞ্চটা গাছ ছিল, এটা রূপান্তর করে তোমার গাছ থেকে রূপান্তর করে বেঞ্চে পরিণত করা হয়েছে, তাই না? তাহলে এইটা ছিল অন্যান্য বিভিন্ন ধরনের পদার্থ, অ্যালুমিনিয়াম ছিল বা অন্যান্য কার্বন, বিভিন্ন জাতীয় পদার্থ ছিল। এই পদার্থটাকে সমন্বয় করে অর্থাৎ রূপান্তর করে এই স্মার্ট বোর্ড তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? স্মার্ট বোর্ড। তাহলে আমরা বুঝলাম যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে এবং রূপান্তর নিয়ে আলোচনা করে। কি নিয়ে? রূপান্তর মানে রূপের পরিবর্তন। রূপে পরিবর্তন। তার মানে আমি এখন এরকম, তাহলে বাসায় গিয়ে আর একটা জামা কাপড় পরবো, আমার রূপটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই রূপান্তর না। রূপান্তর হচ্ছে তোমার একই পদার্থ থাকবে, জাস্ট কি হবে? রূপটা চেঞ্জ হবে, আকার আকৃতি এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? যার মূল লক্ষ্য হলো পর্যবেক্ষণ। মূল লক্ষ্য কি? পর্যবেক্ষণ। তাহলে পদার্থ বিজ্ঞানের মূল লক্ষ্য কি? পর্যবেক্ষণ। তাহলে একে পর্যবেক্ষণ করতে হবে। কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে। তারপর হচ্ছে পরীক্ষণ। এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আসলে আমি কি পর্যবেক্ষণ করলাম, আমার পর্যবেক্ষণ কি তো উপাদানগুলো ঠিক আছে কিনা, যেটা কোনটা কোন কাজে লাগবে। এবং গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের মৌলিক নিয়মগুলো বোঝা ও ব্যাখ্যা করা।
মহাবিশ্বের যে মৌলিক নিয়মগুলো এগুলোকে বুঝতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তো গাণিতিক বিশ্লেষণ, তাহলে আমরা অনেক সময় দেখি যে পদার্থবিজ্ঞানে কিন্তু বেশিরভাগ, আমার মনে করো যে 70%, ধরো প্রশ্ন যেরকম হয়, প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে 70% আসবে ম্যাথ অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধান, আর শুধু 30% হচ্ছে তোমার অন্যান্য অংশগুলো অর্থাৎ জ্ঞান অনুধাবন, যে আমাদের মুখস্থ বিদ্যাগুলো। তার মানে গাণিতিক অংশ কত পার্সেন্ট? 70%, আর বাকি 30% হচ্ছে অন্যান্য মুখস্থ বিদ্যা। তাহলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের মৌলিক নিয়ম, মৌলিক কি নিয়ম, যেমন মহাবিশ্বের মৌলিক একটা নিয়ম আমরা জানি, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, এটা একটা নিয়ম, এই নিয়ম থাকতে হবে। তারপর হচ্ছে বোঝা এবং ব্যাখ্যা করা, এটাকে আমাকে বুঝতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তার মানে পদার্থবিজ্ঞান কাকে বলে, আমরা প্রশ্ন লিখে নেব যে পদার্থবিজ্ঞান কাকে বলে, পদার্থবিজ্ঞান কাকে বলে, কত প্রকার ও কি কি, আমরা কাকে বলে পাইলাম, এবার আসলো কত প্রকার। তাহলে পদার্থবিজ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তার আগে একটু আলোচনা করে নেই যে আসলে পদার্থবিজ্ঞান আমরা যেমন জনক জানি, যেমন রসায়নের জনক এরকম জানি না, তাহলে পদার্থবিজ্ঞানের জনক কি? তাহলে পদার্থবিজ্ঞানের নির্দিষ্ট করে কোনো জনক নাই, তবে 3 জনকে জনক হিসেবে ধরা হয়। কয়জনকে? 3 জনকে। আমরা নামগুলো লিখে রাখবো, খাতা কলম কই তোমাদের? হ্যাঁ, এগুলো লিখছো, এগুলো লিখছো। তাহলে পদার্থবিজ্ঞানের জনক কয়জনকে ধরা হয়? 3 জনকে। কয়জনকে? 3 জনকে। 1 নম্বরে হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। এই খাতা কলম নাও, লেখো। 2 নম্বর আইজ্যাক নিউটন। তারপরে দেখো 3 নম্বরে হচ্ছে 3 নম্বর আলবার্ট আইনস্টাইন। মানে 3 জনকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। এক নম্বর হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, আইজ্যাক নিউটন, 3 নম্বরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন। 3 জনকে আমরা পদার্থবিজ্ঞানের জনক সমন্বিতভাবে ধরে নেব। কিভাবে? সমন্বিতভাবে। তবে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। কিটা? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? যদি প্রশ্ন করা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে, তাহলে হবে আলবার্ট আইনস্টাইন। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? আলবার্ট আইনস্টাইন। এমন দেখবে। আর আইজ্যাক নিউটন হচ্ছে ধ্রুপদী পদার্থবিজ্ঞান, এটা একটা পদার্থবিজ্ঞানের নাম। এ হচ্ছে ধ্রুপদী পদার্থবিজ্ঞান। তাহলে ধ্রুপদী পদার্থবিজ্ঞানের জনক কে? আইজ্যাক নিউটন। তাহলে ধ্রুপদী পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আইজ্যাক নিউটন, আর আলবার্ট আইনস্টাইন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? আলবার্ট আইনস্টাইন। তাহলে আমরা বুঝলাম যে পদার্থবিজ্ঞান কাকে বলে, কত প্রকার ও কি কি। তাহলে পদার্থবিজ্ঞান কাকে বলে আমরা প্রথমে বুঝছি, তারপর হচ্ছে কত প্রকার। তাহলে পদার্থবিজ্ঞান আমি এখানে দিয়ে দিয়েছি, পদার্থবিজ্ঞান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে?
পাবো এখন? হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন। তোলা শেষ? দ্রুত তোলো। আমরা এখানে পদার্থবিজ্ঞানের দুইটা অংশ বলছিলাম, একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আমরা দেখি চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সংজ্ঞাগুলো একটু দেখি। চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সংজ্ঞাগুলো একটু যদি দেখি, তাহলে এক নম্বরে কি বলছে দেখো, চিরায়ত পদার্থবিজ্ঞান কাকে বলে? চিরায়ত পদার্থবিজ্ঞান কাকে বলে? চিরায়ত পদার্থবিজ্ঞান কাকে বলে? দেখো এখানে বলছে চিরায়ত পদার্থবিজ্ঞানে মূলত বলবিজ্ঞান কি নিয়ে আলোচনা করা হবে? বলবিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে, শব্দবিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে, তাপ ও গতিবিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। কি বিজ্ঞান? আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। কি কি নিয়ে আলোচনা করা হয়? কি কি নিয়ে একটু দেখো। তাহলে বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এই শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে চিরায়ত পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় মূলত বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তারপর হচ্ছে তাপ বিজ্ঞান, তাপগতি বিজ্ঞান, আলোক বিজ্ঞান, তারপর কি বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান। চৌম্বক বিজ্ঞান, আমরা চৌম্বক, চৌম্বক কিন্তু আলাদা জিনিস। চৌম্বক হচ্ছে চুম্বক যাকে আকর্ষণ করে, চুম্বক যাকে আকর্ষণ করে, আর চুম্বক হলো যার আকর্ষণ এবং দিগদর্শন ধর্ম থাকে, দিক নির্দেশক ধর্ম থাকে, সেটা হচ্ছে চুম্বক। তাহলে চুম্বক আর চৌম্বকের মধ্যে পার্থক্য আছে। কি বলছি? চুম্বক আর চৌম্বকের মধ্যে পার্থক্য আছে। তাহলে চুম্বক কি? চুম্বক। চুম্বক কিন্তু একটা পদার্থ, চুম্বকও পদার্থ, চৌম্বকও পদার্থ। কিন্তু চুম্বক কি? চুম্বকের আকর্ষণ এবং দিক নির্দেশক ধর্ম থাকবে। কি থাকবে? এর আকর্ষণ ধর্ম থাকবে। এক নম্বরে কি থাকবে? আকর্ষণ ধর্ম থাকবে। কি থাকবে? আকর্ষণ। আর দুই নম্বরে থাকবে দিক নির্দেশক ধর্ম থাকবে। দিক নির্দেশক। তাহলে চুম্বকের কয়টা থাকবে ধর্ম? দুইটা থাকবে, একটা হচ্ছে আকর্ষণ এবং দিক নির্দেশক। তাহলে যেটা আমরা বলছি চৌম্বক, কি বলছি? চৌম্বক। চৌম্বক হলো চুম্বক যাকে আকর্ষণ করে। কি বলছি? চুম্বক যাকে আকর্ষণ করে। চুম্বক যাকে আকর্ষণ করে, আকর্ষণ করে। তাহলে চুম্বক যাকে আকর্ষণ করে সেটাকে বলা হয় চৌম্বক পদার্থ। কি পদার্থ? চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থ কি যদি পরীক্ষায় কখনো দেয় বা নিচের কোনটি চৌম্বক পদার্থ আমরা বলতে পারবো। চুম্বক যাকে আকর্ষণ করে সেটা হচ্ছে চৌম্বক পদার্থ। কি পদার্থ? চৌম্বক। তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম বলবিজ্ঞান ও আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের উপর ভিত্তি করে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞান কি কি নিয়ে গড়ে উঠেছে? দুইটা। একটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম বলবিজ্ঞান, কোয়ান্টাম বলবিজ্ঞান। আর একটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের উপর। কিসের উপর? আপেক্ষিক তত্ত্বের উপর প্রধানত আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে। আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে। এখন দেখো পদার্থবিজ্ঞান আসলে কোনো একটা বই, রসায়ন বা পদার্থ, এর কিছু তো উদ্দেশ্য থাকে। কেন আমরা এটা আবিষ্কার করলাম? আমার উদ্দেশ্য আছে না, আমি কেন আজকে তোমাদের পড়াচ্ছি, তোমাদেরও উদ্দেশ্য আছে যে তোমরা কেন আজকে পড়তে আসছো। তোমাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমাকে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। যদিও মূল লক্ষ্য মানুষের হইতে হবে জ্ঞান অর্জন। কি অর্জন? জ্ঞান অর্জন। ঠিক একইভাবে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য মূলত তিনটা। উদ্দেশ্য কয়টা? তিনটা। তাহলে তিনটা উদ্দেশ্যের মধ্যে প্রথমে হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। প্রকৃতির রহস্য উদ্ঘাটন, তার মানে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে হবে যে প্রকৃতিতে আসলে আসলে আমাদের এই প্রকৃতিটা কিভাবে সৃষ্টি হলো, এর রহস্য উদ্ঘাটন করতে হবে। তারপর হচ্ছে প্রকৃতির নিয়মগুলো জানা। প্রকৃতির নিয়মগুলো জানা, আসলে প্রকৃতি কোন নিয়মে চলে, কোন নিয়মে চলে, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। কিসের বিকাশ? প্রযুক্তির বিকাশ। প্রকৃতির নিয়ম ব্যবহার করে কিসের বিকাশ? প্রকৃতির নিয়ম ব্যবহার করে
প্রযুক্তির বিকাশ। এই হলো আমাদের পদার্থবিজ্ঞান নিয়ে কিছু কথা। এবার আমরা ভৌত রাশি বা রাশি কাকে বলে সেটা যদি আমরা জানি। ভৌত রাশি বা রাশি কাকে বলে? আচ্ছা বলো তো, রাশি কাকে বলে? আমি এখানে লিখে রাখছি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। রাশি বিভিন্নভাবে ভাগ করা যাবে, আমি একটু দেখাই রাশিকে কয়ভাবে ভাগ করা যায়। আমি এই অংশগুলো যদি মিশাই দেই, রাশি দেখো, রাশি কিন্তু রাশি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি দুই প্রকার রাশি? একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হলো লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। রাশি কয় প্রকার? দুই প্রকার। এছাড়াও দিক এর উপর নির্ভর করে রাশি দুই প্রকারের হয়। সেটা হচ্ছে আমরা যদি বলি, একটা হচ্ছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। আরেকটা হলো ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর। তাহলে রাশি কয় প্রকার? দুই প্রকার। যে পাশেই যাই না কেন রাশি দুই প্রকারের হবে। একটা হচ্ছে মৌলিক রাশি, লব্ধ রাশি, আর একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি অথবা ভেক্টর রাশি। আমরা আগামী দিনে মৌলিক রাশি নিয়ে কথা বলবো। মৌলিক রাশি 7টা, এই 7টা মৌলিক রাশি নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত, প্রথম দিন। সবাইকে শুভকামনা পরের দিনের জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ।